আজকে স্ট্রিমটা আপনারা সকলকে শেয়ার করে দিন। আর স্ট্রিমে যাতে আরো মানুষ জুড়তে পারে এবং জানতে পারবে যে আমাদের বাঙালি জাতির ইতিহাস কিভাবে লুকোনো হয় এবং আমরা কিভাবে ঘুমিয়ে থাকি। আমরা আমাদের সঠিক ইতিহাস কিন্তু আমরা জানি না বা আমাদের জাতির যে সঠিক ইতিহাস সেটা আমাদের জানানো হয় না। আপনারা হয়তো জানেন, মানে শুনেও থাকবেন এবং এটা প্রত্যেকেই প্রচার করে অবশ্যই, যে সাবিত্রীবাই ফুলে আমাদের নারী শিক্ষার প্রসার করেছিলেন প্রথম ভারতবর্ষের মধ্যে। তিনি স্কুল গড়েছিলেন, তিনি নারী শিক্ষার প্রসারে অনেক এগিয়ে গিয়েছিলেন। কিন্তু এই সাবিত্রীবাই ফুলের আগেও আমাদের এই বাংলা থেকে দুজন বিদুষী নারী ছিলেন, যেনারা কিন্তু তখনকার গোঁড়া সমাজের মধ্যে থেকেও তেনারা এই কাজ আগে থেকে শুরু করেছিলেন। কিন্তু চাপা পড়ে যায় কিছু বিশেষ ব্যক্তিত্বকে প্রাধান্য দিতে গিয়ে। হয়তো নারী বলেই মুছে গিয়েছিল তাদের নাম। তাদের দিকে কেউ সেইভাবে সম্মান দেয়নি। সাবিত্রীবাই ফুলে যেটা করেছেন, অনেক মহানতার কাজ করেছেন। কিন্তু তিনি তার মহানতার কৃতিত্ব পেয়েছেন। কিন্তু এই ২ বিদুষী নারী সেই কৃতিত্ব কিন্তু পাননি। তারা এই ইতিহাস তাদের মনে রাখেনি বা এই ইতিহাস হয়তো আমাদের পছন্দ হয়নি বা আমরা জানার চেষ্টা করিনি। তাই আজ যারা এই প্রচারটা করেন যে সাবিত্রীবাই ফুলে প্রথম নারী শিক্ষার প্রচার করেছিলেন, তাদের বলে রাখি যে তাদের আগেও আমাদের এই বাংলা থেকে দুজন বিদুষী নারী ছিলেন, যেনারা কিন্তু চতুষ্পাঠী অর্থাৎ যেখানে চতুর্বেদ পড়ানো হতো সেই রকম বিদ্যা, মানে গুরুকুল খুলে সেখানে পড়াতেন এবং তার প্রমাণ আমি দিয়ে যাব। এবং তেনারা কতটা পণ্ডিত ছিলেন আপনারা একবার সেই জিনিসটা পড়লেই বুঝতে পারবেন। চলুন আমরা একের পর এক খণ্ডনে চলে যাব এবং আপনাদের প্রমাণ আমি প্রেজেন্টেশন শুরু করব। আমি একটা কথা বলি। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সাবিত্রীবাই ফুলের জন্ম কবে হয়েছিল এবং এই যে ২ বিদুষী নারী ছিলেন, এনারা কবে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমরা যদি সাবিত্রীবাই ফুলেকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখবেন যে সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ৩ জানুয়ারি ১৮৩১ এ এবং ১০ মার্চ ১৮৯৭ সালে তিনি মারা যান। এবার এর আগে অর্থাৎ তিনি ১৮৪৮ সালে তিনি পুনে শহরে প্রথম মেয়েদের জন্য বিদ্যালয় ভিদেওয়াত স্থাপন করেন। এই সালটা আমরা কত দেখতে পাচ্ছি? ১৮৪৮। এইবার আরেকটা জিনিস এরপর আমি আপনাদের দেখাবো। এরপর যদি আমরা রাজা রামমোহন রায়কে দেখি, রাজা রামমোহন রায় যে শিক্ষা ব্যবস্থার শিক্ষার প্রচার করেছিলেন, সেই রাজা রামমোহন রায় যখন, মানে একজন যিনি বলছেন এই কথার প্রমাণে যিনি লিখেছেন নারায়ণ সান্যাল তার রূপমঞ্জুরি যে উপন্যাস সেখানে লিখছেন, আমি দেখাবো যে রাজা রামমোহন রায়ের তখন জন্ম হয়নি, যখন তিনি, মানে হামাগুড়ি দিতে শিখেননি, যখন তিনি একজন বিধবা নারী হয়ে শিক্ষার প্রচার করছেন। এটা কি মানা যায়? হয়তো তার ব্যক্তিত্বকে বড় করে দেখাতে গিয়ে ইতিহাস তাকে ভুলে গিয়েছে। তার প্রমাণও আমি দেব। চলুন এরপর আমি আরেকটা প্রমাণ উপস্থাপনা করছি যে রাজা রামমোহন রায়ের, আমি প্রত্যেকটা প্রমাণ আগে দিয়ে দেব, তারপর আমি আমার কনক্লুশন টেনে দেব। এরপর আমি রাজা রামমোহন রায় কত, মানে সালে জন্মেছিলেন সেটা আমরা দেখে নিই। রাজা রামমোহন রায় ২২শে মে ১৭৭২, আপনারা দেখতে পাচ্ছেন ২২শে মে ১৭৭২। এবার আমাদের কি যেতে হবে? আমরা সাবিত্রীবাই ফুলে দেখালাম এবং রাজা রামমোহন রায় দেখালাম। এদের আগে আমাদের গিয়ে প্রমাণ করতে হবে। মানে রাজা রামমোহন রায়ের আগে যেতে হবে না, সাবিত্রীবাই ফুলের আগেই মানে গেলেই হবে। কিন্তু আমি এটা প্রমাণের জন্য তাকে তুলনা করছি কারণ তেনাকে নারী শিক্ষা প্রসারে এবং শিক্ষার প্রসারে অনেক ভূমিকা হিসাবে ধরা হয়। কিন্তু সেই সময় তার আগেও একজন নারী, বিধবা নারী হয়ে সে শিক্ষার প্রচার করছে। এটা ইতিহাস কজন জানে? বা ইতিহাস তাকে কিভাবে মনে রেখেছে? মনে রাখেনি। এবার আমরা চলে যাব সেই, মানে কয়েকজন, আমি রাজা রামমোহন রায়ের এটা দেখিয়ে দিলাম। আমি এরপর চলে যাব যে নারী শিক্ষা আন্দোলন, এই যে মানে রামমোহন, বিদ্যাসাগরের আগেও এই বাংলায় বিদ্যাবাসের আলো জ্বালিয়েছিলেন ২ মহিলা। নারী শিক্ষা আন্দোলন তখন দূর ভবিষ্যতের গর্ভে। বিদ্যাসাগর মশাই তখনো পর্যন্ত আসেননি। আমি দেখিয়ে দেই যে বিদ্যাসাগর মশাই কবে জন্মগ্রহণ করেছিলেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের।
আপনারা সেটা হয়তো জানেন, কিন্তু আমি তাও দেখিয়ে দিচ্ছি একবার। মানে যখন এটা কি ইতিহাস মেনে নিতে পারবে? সে কথাই উপন্যাস বলছে এখানে। যে হয়তো বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় যখন আসছে না, তখন একজন বিধবা নারী, বিদ্যাসাগর আমরা জানি 1820 26শে সেপ্টেম্বর আমি দেখিয়ে দিলাম। তখনও হয়তো একজন নারী সেই শিক্ষার প্রচার করছে। এটা কি ইতিহাস মেনে নেবে? ইতিহাসের মানতে কি বাধা লাগবে না? বা আমাদের সমাজ কি সেটা মেনে নেবে? যে রামমোহন রায় এবং মানে বিদ্যাসাগরের আগেও একজন নারী হয়ে, আবার একজন তার মধ্যে বিধবা নারী হয়ে সেই কাজ তিনি করে দেখাচ্ছেন। ভেবে দেখতে পারছেন? যে সেই নারীর ইতিহাসকে কিন্তু আজকে মনে রাখা হয় না। চলুন আমি এরপর প্রমাণে যাব। এর আগে আমি আমার কথাটা শেষ করে নিই। নারী শিক্ষা আন্দোলন তখন দূর ভবিষ্যতের গর্ভে, বিদ্যাসাগর মশাইও তখন আসেননি। রাজা রামমোহন রায় জন্মাবেন প্রায় ৩ দশক পর। 18 শতকের সেই মাঝামাঝি সময়ে বঙ্গদেশের কোন নারী বিদ্যা শিক্ষায় যে বিপ্লব ঘটাতে পারেন, এ তথ্য অবিশ্বাস্য শোনালেও বাস্তব ছিল। একজন নয়, ২ নারী, এবং ঘটনাচক্রে ২ নারী কিন্তু বর্ধমান জেলার বাসিন্দা। তাদের নাম আমি বলে দিচ্ছি, হটি বিদ্যালঙ্কার ও হটু বিদ্যালঙ্কার। আপনারা একটু সার্চ করলেই দেখতে পাবেন। তেনারা শুধুমাত্র যে পড়াশোনা এরকম নয়, এনারা কিন্তু টোল, চতুষ্পাঠীতে সংস্কৃত সাহিত্য, স্মৃতি ব্যাকরণ, ন্যায় ইত্যাদি মানে পাঠের পরেও পুরুষ যে পণ্ডিত ছিল তাদের দিকেও কিন্তু দাপটের সাথে তাদের সাথে বসতে পারত। সেই সময় হটি বিদ্যালঙ্কার নামে এক মহিলা বারাণসীতে নিজস্ব আশ্রম গড়ে দলে দলে বিদ্যার্থীদের শিক্ষাদান করতেন। পুরুষতন্ত্রের সেই স্বর্ণযুগে একজন বিধবা নারীর এই অকল্পনীয় সামাজিক ভূমিকা গল্প কথার মতোই শোনায়। আরো আশ্চর্য এই যে তিনি বর্ধমান জেলার সঞ্চাই গ্রামের কুলীন ব্রাহ্মণ কন্যা। এনার পিতৃ পরিচয় ঠিকভাবে জানা যায় না, কিন্তু জন্ম আনুমানিক 1745 খ্রিস্টাব্দ। শৈশবে মাকে হারিয়ে গৃহস্থালির কাজের ফাঁকে ফাঁকে তিনি নিবিষ্ট মনে শুনতেন টোল শাস্ত্রজ্ঞ বাবার ছাত্র পড়ানো। অল্প বয়সে বিধবা হলে তার বাবা তাকে সহমরণে যেতে বাধা দেন। তারপর তিনি কিন্তু চলে গিয়েছিলেন কাশিতে, কারণ তখন বিধবা যে নারী তাদের কিন্তু গন্তব্যস্থল ছিল কাশি। কিন্তু তিনি সেখানে কাশিতে গিয়ে বিধবা নারীর মতো পড়ে থাকেননি। তিনি কি করলেন? সেখানেও স্মৃতি ব্যাকরণ, নব্য ন্যায় এগুলোতে পারদর্শী হয় এবং তারপর একটি চতুষ্পাঠী গড়ে তুলে শিক্ষকতা শুরু করেন। ভাবুন, আজকে বলা হয় নাকি জ্যোতির্বাউ মানে এই আমাদের সাবিত্রীবাই ফুলে প্রথম নাকি আমাদের স্কুল গড়েছিলেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি যে শিক্ষা প্রসার করেছিলেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তার আগে ওই হটি বিদ্যালঙ্কার কাশিতে গিয়ে, এখানে কিন্তু নয়, এবং তিনি বিদ্যালঙ্কার উপাধি পেয়েছিলেন কাশীর পণ্ডিতদের থেকে। এটা শুনে রাখুন। তিনি চতুষ্পাঠী গড়ে তুলে শিক্ষকতা শুরু করেছিলেন এবং দেশ দেশান্তর থেকে শিক্ষার্থীদের ভিড় জমতে থাকে সেখানে। পুরুষ পণ্ডিতদের সঙ্গে বিভিন্ন তর্ক সভাতেও তিনি সামিল হতেন এবং চতুষ্পাঠীর পণ্ডিতদের মতো দক্ষিণা নিতেও তিনি দ্বিধাবোধ করতেন না। ভেবে দেখুন যে আজকে আমাদের সাবিত্রীবাই ফুলের এই ইতিহাসের মধ্যে আজকে বাংলার এই নারীকে চাপা দেওয়া হয়েছে। তাকে আমরা খুঁজে পাই না ইতিহাস থেকে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তিনি চতুষ্পাঠী গড়ে তুলে শিক্ষকতা শুরু করেন। দেশ দেশান্তর থেকে শিক্ষার্থীদের ভিড় জমতে থাকে। পুরুষ পণ্ডিতদের সঙ্গে বিভিন্ন তর্ক সভাতেও তিনি সামিল হতেন এবং চতুষ্পাঠীর পণ্ডিতদের মতো দক্ষিণাও তিনি নিতেন। বারাণসীর পণ্ডিত সমাজ তাকে বিদ্যালঙ্কার উপাধিতে ভূষিত করেন। ভেবে দেখুন, বারাণসীর পণ্ডিত সমাজ তাকে বিদ্যালঙ্কার উপাধিতে ভূষিত করেছিলেন। এবং আপনি এই 1810 খ্রিস্টাব্দে কাশীতে এই হটি বিদ্যালঙ্কারের প্রয়াণ ঘটে। শুধুমাত্র এই হটি বিদ্যালঙ্কার নয়, থেমে যায়নি। এই হটি বিদ্যালঙ্কারের পর আরো একজন এসেছিলেন, যেনার নাম হচ্ছে হটু বিদ্যালঙ্কার। এনারা কিন্তু দুজন আলাদা আলাদা বিদুষী নারী। 1775 খ্রিস্টাব্দে বর্ধমানের আমি যে কথাগুলো বলছি সব প্রমাণ আমি আপনাদের দেব। 1775 খ্রিস্টাব্দে বর্ধমানের কলাইজুটি গ্রামে এক বৈষ্ণব পরিবারে হটু ওরফে রূপমঞ্জুরির জন্ম। যে রূপমঞ্জুরি উপন্যাস লিখেছেন নারায়ণ সান্যাল, আমি সেই বইও আপনাদের দেখাবো। বয়সে তিনি রাজা রামমোহন রায়ের চেয়ে বছর তিনেকের ছোট। মেয়ের অসাধারণ মেধা ও বুদ্ধি দেখে বাবা নারায়ণ দাস তাকে বাল্য বিবাহ দিতে নারাজ হন। ভেবে দেখুন, তখনকার যুগে তিনি একজন বৈষ্ণব,
তার বাবা তিনি কিন্তু তাকে বাল্য বিবাহ দিতে নারাজ হয়েছিলেন, পরিবর্তে তাকে ব্যাকরণ, সাহিত্য, নব্য ন্যায়, বেদশাস্ত্র, আয়ুর্বেদ বিভিন্ন শিক্ষা তৎপর করে ওঠেন। এরপর কন্যার বয়স যখন 16 থেকে 17 বছর, নারায়ণ দাস তার কাছাকাছি এক গ্রামে ব্যাকরণ পাঠ করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে ছাত্রদের সঙ্গে বিদ্যার্জন করার ফলে তার মধ্যে পুরুষ স্বভাবের প্রভাব পড়ে, ফলে পুরুষদের মতো মাথা নেড়া করতেন, শিখা ধারণ করতেন, উত্তরীয় এবং পায়ে খড়ম পরায় অভ্যস্ত হয়ে পড়েন তিনি। সংস্কার মুক্ত ছিলেন বলেই সেই অধ্যাপক শুধু পড়াতেই রাজি হয়নি, ছাত্রদের সঙ্গে তাকে পাঠাভ্যাসে অভ্যস্ত করে তোলেন, নিজের বাড়িতে নিজের মেয়ের মতো। ইতিমধ্যে নারায়ণ দাস তার বাবার মৃত্যু ঘটে এবং তিনি পড়া শেষ করে আচার্য গোকুলানন্দ তর্কালঙ্কার নামে এক অধ্যাপকের কাছে সাহিত্য অলঙ্কার পাঠ সমাপ্ত করে চিকিৎসা শাস্ত্রে শিক্ষা নেন। শুধুমাত্র ব্যাকরণ, শুধুমাত্র বৈদিক শাস্ত্র নয়, তিনি চিকিৎসা শাস্ত্রেও যে বিভিন্ন মানে পারদর্শী অর্জন করে তিনি শিক্ষাদান করতেন। ভেবে দেখেছেন? আজকে শুধুমাত্র আমরা স্কুল গড়ে তুলেছি ইংরেজদের মতো না, তিনি চিকিৎসা শাস্ত্র পর্যন্ত করতেন। শুধুমাত্র তিনি এই যে ব্যাকরণ শিক্ষা বা তিনি আমাদের বৈদিক শিক্ষার মধ্যে আবদ্ধ ছিলেন না। ভেবে দেখুন, তিনি এই গোকুলানন্দ তর্কালঙ্কার নামে অধ্যাপকের কাছে সাহিত্য অলঙ্কার পাঠ সমাপ্ত করে চিকিৎসা শাস্ত্র শিক্ষা নেন, এই জন্য চরক, সুশ্রুত ইত্যাদি বিষয়ে বিদ্যার্জন করেন। এরপর তিনি বিদ্যালঙ্কার উপাধি লাভ করেন ইনিও। এরপর এই চিরকুমারী হটু বিদ্যালঙ্কারকে সবাই সমীহ করত। কাশিতে গিয়ে তিনি দণ্ডীদের কাছে নানান শাস্ত্র পাঠ করেন। তার একাগ্রতা, আন্তরিকতা ও চারিত্রিক দৃঢ়তা মানুষকে মধ্যে বিপুল শ্রদ্ধা অর্জন করেছিল। স্বদেশে ফিরে তিনি চতুষ্পাঠী খুলে বসেন। আবার দেখুন, তিনি আবার স্কুল খুলছেন। ছাত্রদের শিক্ষাদান করতে করতে তার মনে হলে যথেষ্ট নয়, আরো বেশি সামাজিক দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন, অভাবগ্রস্ত, রোগগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জরুরি। সুতরাং শুরু করলেন চিকিৎসার মাধ্যমে জনসেবা। পাশাপাশি চলল ব্যাকরণ এবং চিকিৎসা শাস্ত্রে বিদ্যাদানও। দূর দূরান্ত থেকে কবিরাজরাও তার পরামর্শে আশায় হাজির হতেন। প্রায় 100 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ভেবে দেখুন, যে নারী আজকে আমাদের সেই ইতিহাস পড়ানো হয় না, তাকে আমাদের চাপা দিয়ে দেওয়া হয়, যিনি শুধুমাত্র যে ব্যাকরণ বা বৈদিক সাহিত্য বা সংস্কৃত শিক্ষা না, তিনি তার পাশাপাশি চিকিৎসা শাস্ত্রে মানুষের সেবার জন্য তিনি চিকিৎসা শাস্ত্রের যে সেবা প্রদান করতেন মানুষের সেবার জন্য, এবং শিক্ষা প্রদানও করতেন। এবার আমরা যদি বলি, দাদা আমাকে এখন কেউ প্রশ্ন করবেন যে দাদা আপনি এত কথা বলে গেলেন, এই কথার প্রমাণ কি? এই যে হটি বিদ্যালঙ্কার এবং হটু বিদ্যালঙ্কার কথা আপনার মুখের কথা তো আর বিশ্বাস করে নিতে পারবো না, তার প্রমাণ কি? চলুন আমি তার প্রমাণ আপনাদের দিচ্ছি। আপনি যদি চলে যান নারায়ণ সান্যালের বিখ্যাত লেখা রূপমঞ্জুরি উপন্যাসে, চলুন আপনাদের নিয়ে যাই সেখানে, আমি সেখান থেকে আপনাদের সমস্ত প্রমাণ দিয়ে দেব। এইটা হচ্ছে নারায়ণ সান্যালের লেখা রূপমঞ্জুরি উপন্যাস, রূপমঞ্জুরির প্রথম খণ্ড, নারায়ণ সান্যালের লেখা। এটি একটি ঐতিহাসিক উপন্যাস এবং তিনি যদি এই পেজেরই, আমরা এই বইয়েরই পেজ নম্বরে চলে যাই, মানে একটু নিচে নেমে আসি, ভূমিকাতেই দেখতে পাবো, সেখানে তিনি কি বলছে দেখুন। খুঁজতে খুঁজতে অবশেষে হাতে এলো 24 পৃষ্ঠার একটি চটি বই, ক্ষুদ্র কিন্তু প্রামাণিক। প্রকাশক, আমি আরেকটা রেফারেন্স দিচ্ছি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, লেখক বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সাহিত্য সাধক চরিতমালার 89তম পুস্তকটি, চতুষ্পাঠীর যুগে বিদুষী মহিলা। দেখুন, 3 জন অসামান্য বিদুষীর কথা লিখে গেছেন গবেষক। হটি বিদ্যালঙ্কার 1743 থেকে 1810, আনুমানিক, কারণ এই ইতিহাসকে তো খুঁজে বের করতে হচ্ছে, আনুমানিক 2-1 বছর এদিক ওদিক হতেও পারে। হটু বিদ্যালঙ্কার 1775 থেকে 1875 এবং দ্রব্যময়ী 1837, যে একটু কিছু মানে পরের, কিন্তু এনাদের দুজন প্রায় জ্যোতিরাও ফুলের আগের। স্তম্ভিত হয়ে গেলাম, যা খুঁজছি এতদিন নায়ক নয় নায়িকা। তৃতীয় জন 19বিংশ শতাব্দীর, কিন্তু প্রথম দুজনের জীবনের অনেকটাই অষ্টাদশ শতাব্দীর। দুজনেরই আদি নিবাস বর্ধমান ভুক্তিতে। হটির পিতৃ পরিচয় জানা যায় না, জন্ম সঞ্চয় বর্ধমান, পিতার কাছে সংস্কৃত ব্যাকরণাদি শেখেন। বিধবা হওয়ার পর তার পিতৃদেব তাকে সমরণে যেতে দেননি। পিতৃ বিয়োগের পর তিনি কাশীধামে চলে যান, সেখানে স্মৃতি, ব্যাকরণ ও নব্য ন্যায় অধ্যয়ন করে অসাধারণ জ্ঞান অর্জন করেন। কাশীর পণ্ডিত সমাজ তাকে বিদ্যালঙ্কার উপাধি দান করেন। সেখানেই চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা করেন। প্রকাশ্যে পণ্ডিত সভায় তর্কাদিতে যোগ দিতেন এবং চতুষ্পাঠী পণ্ডিতদের মতো দক্ষিণা গ্রহণ করতেন। আমি যত কথাগুলো বলে গেলাম। অপরপক্ষে হটু বিদ্যালঙ্কার ওরফে রূপমঞ্জুরি, হটি অপেক্ষা প্রায় 3 দশকের অনুজা, জন্ম কলাইঝুটি বর্ধমান, পিতা পরম বৈষ্ণব নারায়ণ দাস,
কন্যার অসাধারণ বুদ্ধি ও মেধার পরিচয় লাভ করে তিনি প্রচলিত সমাজ ব্যবস্থায় আত্মজাত বাল্য বিবাহ দিতে অস্বীকার করেন। পরিবর্তে তাকে নানা বিদ্যায় শিক্ষিত করে তোলেন, ব্যাকরণ, সাহিত্য, নব্যনয় এবং চিকিৎসা বিদ্যা। রূপমঞ্জরি পরে স্বরগ্রাম নিবাসী আচার্য গোকুলানন্দ তর্কালঙ্কারের কাছে সাহিত্য এবং চরক, সুশ্রুত, নিদান ইত্যাদি জটিল চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করে। ইনি চিরকুমারী। আশ্চর্যের কথা, ইনি পুরুষদের মতো মস্তক মুন্ডন, শিখা ধারণ এবং উত্তরীয় পরিধান করতেন। এই দুজন আলোক সামান্য মহিলার পূর্ণ পরিচয় পরিশিষ্টে সংযুক্ত করা হয়ে গেছে, যাতে ওই দুই অসামান্য বাস্তব জীবনের উপাদানের মিশ্রণে এই বিংশ শতাব্দীর নারায়ণ দাসের মানস কন্যার জীবনীটি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। বিশ্বাস করা শক্ত বই কি? রাজা রামমোহন রায় যখন হামাগুড়ি দিতে শেখেননি, তখন কোন পিতৃহীন বালবিধবা চিতা ভ্রষ্ট বারাণসী ধামে বিদ্যালঙ্কার উপাধি নিয়ে বিচার সভায় পুরুষদের সঙ্গে তর্ক করেছেন। লেখকের কল্পনায় নয়, বাস্তবে। এটা সহজে মেনে নেওয়া কঠিন। কিংবা রামমোহনের প্রায় সমবয়সী একটি বাঙালি মহিলা পুরুষের বেশে স্বগ্রামে নরনারী নির্বিশেষে চিকিৎসা করছেন, ছাত্রদের চিকিৎসা বিদ্যা শেখাচ্ছেন। এ কি সহজে বিশ্বাসযোগ্য? না। রূপমঞ্জুরির নায়ক সময় নয়, কারণ গোটা অষ্টদশ শতাব্দী ব্যাপী মহাকালে গৌড় দেশে বড় একদেশদর্শী। শতাব্দীর শুরু থেকে দক্ষিণাঞ্চলে মগ, আরাকান, পর্তুগিজ, বোম্বেটের অত্যাচার, তারপরেই বর্গির হাঙ্গামা, মিটতে না মিটতেই পলাশি প্রান্তরে যৌথ বিশ্বাসঘাতকতা, এরপর ক্রমান্বয়ে মির্জাফর, রেজা খাঁ, দেবিলালের নির্মম শোষণ, ওদিকে বেনিয়া ইংরাজের রাজ্যলোভে শেষ হয়ে গেল বাংলার তাঁত শিল্প, কুটির শিল্প, লবণের ব্যবসা। অনিবার্য ফল ৭৬-এর মন্বন্তর। সুসময় আদেও এলো না সেই তর গোটা শতাব্দীতে, সবটাই দুঃসময়। তাই আমার কাহিনীর নায়ক সেই নিঃসঙ্গ ক্লান্ত বিহঙ্গটি যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রেখেছিল আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন। তাকে খুঁজে পেয়েছে এক চিন্তা সূত্রে। রাজা রামমোহন যদি স্বয়ম্ভু লিঙ্গের মতো অলৌকিক ক্ষমতায় গজিয়ে উঠতে না পারেন, তাহলে হটি বা হটু বিদ্যালঙ্কারতা পারেন না। কত অসাধারণ যুক্তি! পারেন না আমার মানস কন্যাও। তাদেরও প্রয়োজন একজন পূর্বসূরি। শিক্ষা দীক্ষা প্রতিটি রক্তকণিকায়, প্রতিটি জিনে চাই সেই পূর্বসূরির আশীর্বাদ। বাস্তব রূপমঞ্জুরির পিতৃদেব অষ্টাদশ শতাব্দীর নারায়ণ দাস ছিলেন পরম বৈষ্ণব, কিন্তু সেই ত্রিনাদপি সুনিচকে দেখা গেল কুপমণ্ডুক সমাজের বিরুদ্ধে বজ্রাদপি কঠোর হতে। হটির পিতৃদেবের নামটা মনে করে রাখতে পারেনি বুড়ো ইতিহাস, তবে এটুকু তার স্মরণে আছে, সমাজপতিদের নির্দেশ অগ্রাহ্য করে তিনি আত্মজার অক্ষর পরিচয় করিয়েছিলেন। সহমরণের চিতা থেকে নাবালিকাকে হাতে ধরে টেনে নামিয়ে এনেছিলেন। রামমোহনের আগেই সেই আন্দোলন, বিদ্রোহ কিন্তু শুরু হয়ে গিয়েছিল। ইতিহাস কিন্তু তাদের মনে রাখেনি। সেই অজ্ঞাতনামা বজ্রদ্রোপী কঠোর টুলো পণ্ডিতে আমার উপন্যাসের মুখ্য চরিত্র। যদি সময় হয় একবার পড়বেন। আমি দুটো রেফারেন্স দিয়ে গেলাম। প্রথম রেফারেন্স এই রূপমঞ্জুরি, নারায়ণ সান্যালের লেখা। দ্বিতীয় রেফারেন্স সাহিত্য সাধক চরিতমালার ৮৯ নম্বর পুস্তক, লেখক বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলুন আপনাদের আরেকটি শেষ রেফারেন্স দিয়ে যাই। শুধুমাত্র কিন্তু এটা না যে আরো একজন বলে দিয়ে গেছেন এই কথা, আমি আরো একজনের নাম আপনাদের বলে দিচ্ছি, এরপর আমি আপনাদের বক্তব্য নিয়ে নেব। দেখুন, আমি কিন্তু শুধুমাত্র এই কথা বলছি না, এর আরো একটি, আমি যখন গবেষণা করতে গেলাম বা রিসার্চ করতে গেলাম, দেখলাম আরো একটি জায়গায় পেলাম। এটা হচ্ছে সেকাল এবং একাল রাজনারায়ণ বসু। তার যদি আপনি ৫০ নম্বর পৃষ্ঠাতে চলে আসেন, দেখুন ৫০ নম্বর পৃষ্ঠাতে তিনি এখানে উল্লেখ করেছেন, হটি বিদ্যালঙ্কার একজন বিদ্যাবতী বাঙালি ব্রাহ্মণ কন্যা। উহার জন্মস্থান বর্ধমান জেলার সঞ্চয় গ্রাম। উনি বৈধব্য অবস্থায় বৃদ্ধ বয়সে কাশিতে টোল করিয়া সবাই ন্যায় শাস্ত্রের বিচার করিতেন ও পুরুষ ভট্টাচার্য দিগের ন্যায় বিদায় লইতেন। ভেবে দেখুন, এটা আরো একটি জায়গায় আমরা তার উল্লেখ পাচ্ছি। এটা যে ইতিহাস, তাকে প্রমাণ করার জন্য এতগুলো এভিডেন্স আমি প্রমাণ করে দিলাম, এবং এটা শুধু একটি গ্রন্থ থেকে নয়, আরো গ্রন্থ থেকে দিলাম। ভেবে দেখুন যে আমাদের এই বাঙালির ইতিহাস, বাঙালি নারীদের ইতিহাস কিভাবে চাপা দেওয়া হয়। আজকে আমি এতটুকুই প্রমাণ হিসাবে উপস্থাপন করলাম। এরপর আমি লিঙ্ক ওপেন করে দেব, আপনাদের মতামত নেব। যদি আমার এই ভালো লাগে এই উপস্থাপনা, আপনারা অবশ্যই স্ট্রিমটি শেয়ার করবেন। আমি এটাকে আলাদাভাবে কেটেও ভিডিও তৈরি করে দেব, যে আমাদের নারীদের এই কথা বলা হয় না, ইতিহাসে পড়ানো হয় না। এই সাবিত্রীবাই ফুলের আড়ালে চাপা পড়ে যায় এই হটু বিদ্যালঙ্কার ও হটি বিদ্যালঙ্কার। তেনাদের ইতিহাস আজ কেউ জানে না। বাঙালি জাতি তার সঠিক ইতিহাস থেকে ভুল পথে বিপথে পরিচালিত হয়েছে। আপনি এসব কথাই যদি বলেন, বিরোধীদের মুখে দেখবেন আঙুল একদম ক্লুপ লেগে গেছে, কোনো কথা নেই। এই কথা কেউ কোনোদিনও তুলে বলবে না, বা এত পরিশ্রমের পর এত খেটে তারা করতে নারাজ, কারণ তাতে বাঙালি জাতির ইতিহাস বেরিয়ে পড়বে। আমাদের গৌরবান্বিত ইতিহাস অন্যদের ফিকে করে দেবে। চলুন, আমার এই উপস্থাপনা
এতদূরই। এরপর আমি আপনাদের মতামত নেব এবং আরো কিছু, কিছু আমি ব্যাখ্যা করব যেটা আমি পড়ে গেলাম, সেগুলো আমি ব্যাখ্যা করব এরপরে। কিন্তু আমি আপাতত স্ক্রিন শেয়ার অফ করছি এবং আমি ইনভাইট লিংক দিয়ে দিচ্ছি। আপনাদের কি মতামত এই সম্বন্ধে বলবেন এবং এখানে কিছু প্রশ্ন আছে। আমি অবশ্যই